ঘড়িতে ঠিক এখন ভোর 4:28। চলুন দেখা যাক আজকে কোথায় আপনাদেরকে নিয়ে যাওয়া যায়। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এই ভোরবেলার পরিবেশটা বড়ই মনোরম। কোকিলের ডাক, চারিদিক নিস্তব্ধ। আমাদের আকপুর ফাঁড়ির মোড়ে এসে দেখি যদি কোনো টোটো বা অটো পাওয়া যায়, তার সন্ধানে দাঁড়ালাম। জানি না পাওয়া যাবে কিনা, নাহলে হেঁটেই চলে যাব। দেখুন রাস্তা শুনশান, ফাঁকা। সকালবেলার টোটোগুলো সাধারণত যারা ওই মাছ আনতে যায় তারা বুক করে যায়, কিংবা কোনো ফ্যামিলি হয়তো কোনো ট্যুরে যাবে তারা রিজার্ভ করে রাখে। কাজেই সকালবেলা টোটো পাওয়াটা একটু অসুবিধা। কাজেই হেঁটেই চললাম শ্যামনগর স্টেশনের দিকে। তবে এই গরমে সকালবেলাটা একটু অন্যরকম থাকে, তো হালকা ঠান্ডা ঠান্ডা পরিবেশ, তাই হাঁটতে খুব একটা খারাপ লাগে না। 1-1.5 কিলোমিটার আরামসে হাঁটাই যায়। চলুন তারপরে শ্যামনগর স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি। আকপুর ফাঁড়ি থেকে শ্যামনগর স্টেশনে হেঁটে যাওয়ার পথে রাস্তায় পড়ল শ্যামনগরের বিখ্যাত শ্রী শ্রী মা সিদ্ধেশ্বরী মন্দির। শ্যামনগর স্টেশনে ঠিক ঢুকলাম 4:52। ট্রেন হচ্ছে 5:05। খুব একটা বেশি দেরি নেই। চলুন আগে টিকিটটা কেটে ফেলা যাক। টিকিট বেরিয়ে চলে এসছে। দেখুন, মাঝদিয়া রিটার্ন শ্যামনগর থেকে কেটে নিয়েছি। এটা একটা বিরাট বড় সুবিধা অনলাইনে টিকিট কাটার। এখন শিয়ালদা গেদে আপ যেটা, সেটা 5:05। দেখুন শিয়ালদা গেদে 5:05, এটাই আমি ধরবো। এটা ধরলে সব থেকে বড়ো সুবিধা যেটা, সেটা হচ্ছে ব্রেক জার্নিটা করতে হবে না, কারণ গেদে লোকালটা ডিরেক্টলি মাঝদিয়া যায়। না হলে আপনাকে রানাঘাটে নেমে অন্য ট্রেন ধরে আবার যেতে হবে। এটাই হচ্ছে সব থেকে ভালো এবং সব থেকে কমফোর্টেবল জার্নি। ট্রেন ঢুকে গেল। চলুন এবার উঠে বসে পড়া যাক। বেশ জানালার ধারেই একটা সিট পেয়ে গেছি। শ্যামনগর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। চললাম মাঝদিয়া রাজরাজেশ্বর মন্দির দর্শনের উদ্দেশ্যে, যেটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। ট্রেন ছেড়েছিল 5:07 শ্যামনগর থেকে। 5:15 নৈহাটি ঢুকে গেল। এটা নৈহাটি জংশন। আমার চেহারাটাও আপনাদের একটু দেখিয়ে দিলাম। ট্রেনটা এখানে বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে দিল। এটাই সেই স্টেশন যেখানে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসস্থান ছিল।
5টা 9 মিনিট পর নৈহাটি স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়লো। কল্যাণী ঢুকছে। দেখতে দেখতে চলে এলাম চাকদা, যেখান থেকে উঠে এসে ঝুলন গোস্বামীর মতো প্রীতি। চাকদা একটা বিশাল বড় হাটও বসে, সেটা এই মুহূর্তে আপনাদের দেখাতে পারছি না, এটা অন্য কোনো সময় দেখাবো সময় করে। আজকে আমাদের আপাতত যেহেতু গন্তব্যস্থল মাছদিয়া রাজরাজেশ্বর মন্দির, কাজে আমরা সেখানেই যাই। এবার কিছু খেয়ে দেওয়া যাক, চলুন দেখা যাক টিফিন কমে কি এনেছি। খাবারে আছে চিড়ে, ছানা আর অল্প একটু টক দই। আপাতত কিছু খেয়ে নেওয়া যাক, তারপরে আবার দেখাবো। যে টিফিন কৌটোটা খুলে দেখালাম সেটা আমাকে একজন গিফট করেছে, তার জন্য আমি তার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। কারণ সে জানে আমি এরা মাঝে মধ্যে সোলো ট্রিপ করি, অল্প খাবার দাবার বা একটা চামচ তার মধ্যে ঢুকে যায়। তো যতটা পারা যায় শুকনো এবং হালকা খাবার নিয়ে রাস্তায় বেরিয়ে পড়াটাই ভালো। এই বুদ্ধিগুলো আমার তার কাছ থেকেই পাওয়া, যে তেলে ভাজা কিংবা কোনো হেভি ফুড না খেয়ে রাস্তায় বেরিয়ে হালকা ফুলকা খাবার খেলে শরীর এবং স্বাস্থ্য দুটোই ঠিকঠাক থাকে এবং ঘোরাটা খুব সুন্দর হয়। যাই হোক, আমরা এবার ঢুকছি রানাঘাট স্টেশনে। রানাঘাট জংশন। ট্রেন ঢুকছে রানাঘাট জংশনে। এখান থেকে বিভিন্ন লাইনগুলো বেরিয়ে যায়, যেমন এখান থেকে বনগা যাওয়া যায়, আবার এখান থেকে শান্তিপুর, কৃষ্ণনগর। আমরা তো গেদের দিকে যাবই। জংশন একটা জায়গা রানাঘাট। যদি গেদেতে না আসতাম তাহলে অন্য কোনো ট্রেনে এলে আমাদের রানাঘাট থেকে ট্রেন চেঞ্জ করতে হতো, কিন্তু সেটার দরকার পড়বে না যেহেতু আমরা গেদে লোকালে উঠেছি। বগুলা স্টেশন ঢুকলো। বগুলা তারকনগর স্টেশন ছাড়লো। এবারে আমাদের গন্তব্য, আমরা যেখানকার পথে চলেছি সেই মাছদিয়া স্টেশনের উদ্দেশ্যে। এখানকার পরিবেশ এবং পারিপার্শ্বিক যে জায়গাগুলো সেগুলো আপনাদের একটু দেখাই কাজে আছে, নাহলে যাত্রাটা অসম্পূর্ণ থেকে যাবে। সবুজ, শুধু সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। দূর দূরান্তে কিছু গাছ, আর গাছপালার শেষে মিশে গেছে নীল আকাশ। অসাধারণ এক প্রাকৃতিক সৌন্দর্য। গ্রাম বাংলায় এখনো হুট করে প্রশ্বাস নেওয়া যায়, নিঃশ্বাস ছাড়া যায়। এটা একটা অদ্ভুত মজা। যারা গ্রামে ঘুরতে দেখতে ভালোবাসেন একমাত্র তারাই এর আস্বাদ
অনুভব করতে পারে। শস্য, তাল গাছের শাড়ি, অপূর্ব এক মনোরম প্রাকৃতিক দৃশ্য। চলেছি মাছ দেওয়ার উদ্দেশ্যে। এখানকার স্টেশনগুলো দূরত্ব একটু বেশি আমাদের সামনাপুর, ইচ্ছাপুর বা ব্যারাকপুরের তুলনায়। এখানকার একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের দূরত্ব যথেষ্ট বেশি। দেখুন একটা কলা বন, এখানে কলা গাছের চাষ হয়। বিভিন্ন ক্ষেতের সময় এখন আপনি বোর্ডে সমস্ত লেখাগুলো ফুটে উঠতে দেখতে পাবেন, যেগুলো আগে ছিল না। মাছ দিয়ে ঢুকছে। ঘড়িতে এখন পাক্কা 6:50। ঢুকলাম মাছদিয়া স্টেশনে। মাছদিয়া স্টেশনের বাইরেই পাইকারি বাজারের এই দৃশ্য চোখে পড়বে আপনাদের। দেখুন সমস্ত কিছু, যত রকমের সবজি আছে সব এখানে পাবেন। আর এখন তো আমের সিজন, আমের তো কথাই নেই। এটা পুরো পাইকারি বাজার। এই পাইকারি বাজার থেকে পেরিয়ে একটুখানি এগিয়ে গিয়ে আমরা টোটো ধরে রাজরাজেশ্বর মন্দিরে পৌঁছবো। চলুন মন্দিরের উদ্দেশ্যে, দেখা যাক কোথা থেকে টোটো পাওয়া যায়। টোটোতে উঠে বসলাম। টানো টানো গাড়ি টানো। দেখুন পাইকারি বাজার। চললাম শিবনিবাসের উদ্দেশ্যে। বাকি কথা হবে শিবনিবাসে গিয়ে। সকালবেলা মাছদিয়া স্টেশন থেকে নেমে আপনি যে শিবনিবাসে যাবেন, এই জায়গাটা ভীষণ ভীষণ জ্যামজট হয়ে থাকে। আর এখন তো আমের সিজন, কথাই নেই। এটা পুরো পাইকারি মার্কেট, তবে এই সময়টা ভীষণ ভীষণ জ্যামজট। কৃষ্ণচন্দ্রের জায়গা, তাই সব এরকম নামেই আপনারা পাবেন। কৃষ্ণগঞ্জ কৃষক বাজার নদিয়া। এখন 7:15। মেন রাস্তায় নামিয়ে দিয়েছে, এখান থেকে হেঁটে একটু যেতে হবে। শিবনিবাসের উদ্দেশ্যে চললাম হাঁটতে হাঁটতে। সুন্দর নিরিবিলি, গাছগাছালিতে ভরা, অদ্ভুত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ।
তার মধ্যে হেঁটে যেতে বেশ ভালো লাগছে। এই গরমেও গাছগাছালি এখানে এত বেশি যে ছাওয়ায় গরমটা মনে হচ্ছে না, খুব সুন্দর লাগছে। দেখুন আশেপাশের ভিউ, আশেপাশের প্রাকৃতিক পরিবেশগুলো আপনাদেরকে একটু একটু দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। বাঁশ বাগান, খুব সুন্দর একটা লোকেশন, দুর্দান্ত জায়গা। এবারে এখানে আম কাঁঠালের ফলন সাংঘাতিক, মানে মাঝদিয়ায় না এলে জানতে পারতাম না যে পাইকারি রেটে এখানে আমের দাম এমন একটা অবিশ্বাস্য কম যে আপনারা চিন্তা করতে পারবেন না, ভাবতে পারবেন না। আমি যাওয়ার সময় পারলে আমের মার্কেটটা আরেকবার আপনাদের দেখাবো এবং দাম দরগুলো একটু দেখাবার চেষ্টা করব। তার আগে চলুন আসল যেখানে আমরা যেতে চলেছি সেই জায়গায় যাই। শিবনিবাসে আগেও এসেছি, এই রাস্তা ধরেই। এখানে একটা টোল দিতে হয়, সেটা জানা আছে, জানি না সেটা বেড়েছে কি কমেছে, দেখা যাক। চলুন। কাকা টোল কত? 3 টাকা। নাও ধরো। এই সাঁকোটা পেরোবার জন্য টোলটা দিতে হয়, দিয়ে এখান থেকে এই সাঁকোটা পেরিয়ে ওপারে যেতে হয়। দেখুন বাঁশের সাঁকো, দেখেছেন কি সুন্দর ঝুলন্ত বাঁশের সাঁকো। এখান থেকে বাইক টাইকও যায়, কিন্তু আপনারা ভাবেন না এটা খুব পলকা, এরকম ভাববার কোনো কারণ নেই। আর নদীটা দেখুন, এদিকে আবার 2-4টে নৌকো, যেটা অর্ধেক তৈরি করে রাখা। অদ্ভুত একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ। খুব সাবধানে হাঁটতে হবে, কারণ উল্টোপাল্টা জায়গায় পা পড়ে গেলেই সর্বনাশ। পুরো সাঁকোটা হেঁটে পেরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আশেপাশের দৃশ্য সমেত, যাতে আপনারা এই প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন। মন্দির তো আছেই, কিন্তু এই মন্দিরের সঙ্গে এই পরিবেশ, এই গাছগাছালি, এত সুন্দর জায়গা, এটা পাওয়াও একটা বিরাট ব্যাপার। বাঁশের সাঁকোটা আমরা পেরিয়ে চলে এলাম। দেখুন এবারে বলছি না, প্রত্যেকটা আম গাছে এবারে আম প্রচুর ফলন হয়েছে, না দেখলে বিশ্বাস করা যাবে না। এবারে আমরা চললাম শিবনিবাসে, মানে শিবলিঙ্গ দর্শন করবো বলে। যখন এসেছিলাম তখন এই পার্কে আমরা অনেকক্ষণ বসেছিলাম দুপুরবেলা। পার্কটা খোলা হয় সকাল 10টা, বন্ধ হয় বিকেল 5টা, কিন্তু এখন তো সেসবের কোনো গল্প নেই। এখন সবে সকাল 7টা বাজে, আর যা সাংঘাতিক গরম, তাড়াতাড়ি দর্শন করে তাড়াতাড়ি ফিরে যাওয়াটাই উদ্দেশ্য। কাজেই চলুন, এই হচ্ছে সেই মন্দির, সামনে যাওয়া যাক। অত্যাধিক গরমের তাড়নায় আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। এখন 7টা 23 বাজে, কিন্তু মন্দিরে নাকি সকাল 8টার আগে খোলে না। যাই হোক, আধ ঘন্টা এখন অপেক্ষা করতে হবে। এত দূর এসেছি, এখন বাবাকে দর্শন না করতে যেতে পারবো না। শিবনিবাস পুণ্যার্থী প্রতীক্ষালয়, এখানেই আপাতত অপেক্ষা করা যাক। এখানেই বসি, মন্দির খোলা পর্যন্ত এখানেই অপেক্ষা করি। আজকে সেই মানুষটাকে খুব মিস করছি, যে সবসময় আমার সঙ্গে থাকে। বিশেষ করে
গ্রামগঞ্জ ঘুরতে ভালোবাসে, মন্দির দেখতে ভালোবাসে, গাছগাছালির প্রতি তার একটা অমোঘ আকর্ষণ। কিন্তু সকালবেলা উঠতে পারবে না, তাড়াতাড়ি আসতে পারবে না, কিছু প্রতিবন্ধকতা আছে, শরীরটাও এখন ভালো যাচ্ছে না, তার জন্য আসতে পারেনি। যাই হোক, খুব মিস করছি তাকে, থাকলে খুব ভালো হতো। শ্রীনিবাস রাজরাজেশ্বর মন্দির মাঝদিয়ায় পুরোহিত মশাইয়ের সঙ্গে একটু কথা বলে নেব। পুরোহিত মশাই, আপনার নামটা একটু বলুন। আমার নাম নীলাদ্রি ভট্টাচার্য। আচ্ছা, এই মন্দিরটা মোটামুটি কত বছরের পুরনো? এই মন্দিরটা রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা এই মন্দিরটা এখন প্রায় 272 বছর হলো। আচ্ছা মন্দিরটার বয়স। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে আছেন? আমরা এখানে বংশ পরম্পরায় 150 বছর আছি। বাহ, অসাধারণ। হ্যাঁ আপনার সঙ্গে কথা আমার বলে বাবা। ভীষণ ভালো লাগলো। হ্যাঁ আমি পুরনো মন্দির নিয়ে কাজকর্ম করি, মানে আচ্ছা। যত পুরনো মন্দির আছে সেই সবের ব্লগই করি আর কি। আচ্ছা, তো আজকে আপনার সঙ্গে আলাপ হয়ে ভীষণ ভালো হ্যাঁ, লাগলো। ঠিক আছে। আপনি খুব ভালো থাকবেন। হ্যাঁ, Thank আর আমিও চাইবো যাতে বাবার ধাম তো চতুর্দিকে যাতে হ্যাঁ প্রচার হয় বা কিছু। আচ্ছা, এটা তো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মন্দির। এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম। বৃহত্তম মন্দির। হ্যাঁ, বুঝতেই পারছেন, এটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় তৈরি বাবা। সম্পূর্ণ কোষ্ঠী পাথরের তৈরি। ভালো করে দেখুন, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির সম্পূর্ণ কোষ্ঠী পাথরের তৈরি। অদ্ভুত, সামনে থেকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর এই মন্দিরে ঢুকলে আপনি ভেতরে একটা ভাইব্রেশন পাবেন, অদ্ভুত একটা ভাইব্রেশন। উঁচুটা দেখেছেন কতটা উঁচু, দুর্দান্ত। আজকে সত্যি কথা বলতে কি, আপনাদেরকে এই মন্দির দর্শন করাতে পেরে আমারও ভীষণ ভীষণ ভালো লাগছে। কারণ দেবাদিদেব মহাদেব যার সহায়, আজকে আপনাদের সঙ্গে এই শিবলিঙ্গের পরিচয় করাতে পেরে ভীষণ ভালো লাগছে। কারণ দেবাদিদেব মহাদেব যার সহায়, তার পৃথিবীতে আর কিছু দরকার নেই। এই মন্দিরের প্রধান পুরোহিতের সঙ্গে আমরা। না, আমি প্রধান নয়, আমি দ্বিতীয়। আচ্ছা প্রধান পুরোহিত স্বপন ভট্টাচার্য আমার কাকা। আচ্ছা উনি বয়স্ক, আচ্ছা। 75। আচ্ছা আচ্ছা। এবং বড়দের সবসময় সম্মান করতে হ্যাঁ, হবে। সে তো ঠিক আছে? অবশ্যই অবশ্যই। তো আমি দ্বিতীয়, আমার ভাই আছেন। আচ্ছা, খুব ভালো। আমরা 150 বছর ধরে আছি। আচ্ছা, খুব খুব ভীষণ ভীষণ ভালো লাগে। আচ্ছা, রাখুন, ভালো থাকুন। আপনারা হয়তো প্রচুর মন্দির ঘুরেছেন, প্রচুর শিবলিঙ্গ দর্শন করেছেন, কিন্তু একটা কথা আপনাদেরকে বলতে পারি, আমি যেহেতু পুরনো মন্দির নিয়ে কাজ করি, মাঝদিয়ায় এই শিবলিঙ্গ দর্শন না করলে আপনাদের অনেক কিছু অসম্পূর্ণ থেকে যাবে। রাজা কৃষ্ণচন্দ্র আমলে প্রতিষ্ঠিত, মানে যে সময় আমরা গোপাল ভাঁড়ের কথা জেনে বা শুনে আসছি, সেই সময় কোষ্ঠী পাথরের তৈরি এই শিবলিঙ্গ হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং অসাধারণ জাগ্রত। অবশ্যই অন্তত একবার দেখা করুন, আসুন, সপরিবারে আসুন এবং এই শিবলিঙ্গ দর্শন করুন এবং নিজের জীবন ধন্য করুন। দুটো শিবলিঙ্গর পাশে এটা বা রাম সীতা মন্দির, এটাও সমান জাগ্রত। অবশ্যই এই মন্দিরটাও এসে আপনারা অবশ্যই দর্শন করবেন। বিজ্ঞপ্তিটা একটু দেখিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধে হবে। শিবলিঙ্গ দর্শন করে ফিরে চলেছি মাঝদিয়া স্টেশনে। ওখান থেকে ট্রেন ধরবো, ধরে একটু ছোট্ট কাজ আছে, বগুড়া নামবো, বগুড়া থেকে নেবে তারপরে বেরিয়ে যাবো, ফিরে যাবো শ্যামনগর। শ্রীনিবাস দর্শন করে ফিরে এলাম মাঝদিয়া রেলওয়ে স্টেশনে। এখান থেকে এবার ট্রেন ধরার পালা।